নমস্কার, আমি আরো দুটি গুরুত্বপূর্ণ বর্ণ নিয়ে আমি হাজির হয়েছি আজকে। এই গুরুত্বপূর্ণ বর্ণটি কিন্তু আমরা খুব দেখে থাকি এবং ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে, ছোট শুধু নয়, এখানে এই দুটো বর্ণ বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যায় ফেলে দেয় আমাদের। তো এই দুটো বর্ণকে কিন্তু অনেকেই আমরা কিন্তু চিনতে ভুল করে থাকি এবং অনেকেই তো এই বর্ণকে বলে যে শয়ের বোঝা রয়েছে, অর্থাৎ ইয় রয়েছে। আবার এই যে বর্ণটা, এই বর্ণটা তো অনেকে বলতেই পারি না আমরা। তো এই দুটো বর্ণ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এই যে বর্ণটা, এই বর্ণটা আমরা যদি একটা কোনো বানান দেখি, যেমন ধরো কৃষ্ণ, আমরা একটা কৃষ্ণ, ভগবান কৃষ্ণের যদি আমরা বানান দেখে থাকি, তো আগেকার যে বইগুলোতে এইটা লেখা হতো। তো এবার এই যে এই বর্ণটা, এই বর্ণটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। এই বর্ণটায় দুটি বর্ণের সমাবেশ রয়েছে। কোন দুটো বর্ণ? সেই দুটো বর্ণ কিন্তু জানা খুব প্রয়োজন। এখানে দুটি বর্ণ হচ্ছে কি কি? এই যে এখানে দুটি বর্ণ হচ্ছে মূর্ধন্যস্ব এবং এখানে রয়েছে কি না মূর্ধন্য ন, মূর্ধন্য ন। এই দুটি বর্ণ কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা দেখতে কিন্তু অনেকটা ইয়ের মতো। ইয়ের যে বোঝাটা হয় ইয় আমরা লিখি তার মতো, কিন্তু অ্যাকচুয়ালি এই বর্ণটা কিন্তু মূর্ধন্যস্বয় মূর্ধন্য, মূর্ধন্যয় ন। ঠিক আছে? তো এই যে বর্ণ, তো এই বর্ণটা এইরকম লেখা হলো কেন সেটা একটু জানা খুব প্রয়োজন। আগে কেন লেখা হতো, যদিও এখন বাংলা একাডেমি কিন্তু বলেই দিয়েছেন যে এখন এই বর্ণটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এবং লেখাও হচ্ছে। বাচ্চারা কিন্তু তাই লিখছেও কিন্তু এখন যে কৃষ্ণ বানানে যে ব্যবহার করছে, এখন কিন্তু এটা না লিখে বাচ্চারা কিন্তু এইটাই লিখছে। আধুনিকরণ, বাচ্চারা শুধু নয় বড়রাও কিন্তু লিখছে, আধুনিকরণের ক্ষেত্রে এই বর্ণটা লিখছে। কিন্তু কথা হলো যে এই যে বোঝাটা, এই যে বোঝাটা আসলো কোথা থেকে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। তার জন্য আমাদের বহুকাল পূর্বে যেতে হয়। বহুকাল পূর্বে এই যে মূর্ধন্য, এই মূর্ধন্যর লেখার আরেকটি প্রকার ছিল। সেই প্রকারটি কি, কিভাবে লেখা হতো মূর্ধন্য? সেখানে মূর্ধন্য লেখা হতো ঠিক এমনটা। কিরকম লেখা হতো? ঠিক লয়ের মতো। কার মতো লেখা হতো? ঠিক লয়ের মতো, এইভাবে করে লেখা হতো। এখানে কিন্তু কোনো মাত্রা নেই, কোনো অর্ধমাত্রা বা পূর্ণমাত্রা কিছু নেই, শুধুমাত্র এই লয়ের মতো লেখা হতো, শুধুমাত্র এই লয়ের মতো লেখা হতো এই মূর্ধন্যটাকে। এই মূর্ধন্য যখন লয়ের মতো লেখা হতো, তখন এই বর্ণটাকেই আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি যে এরকম যখন এরকম এসছে, তো কিন্তু এটা এইভাবে আসলো কেন? তাহলে লটা তো তাহলে শয়ের ওপরে থাকতো, হিসেব অনুযায়ী শয়ের ওপরে থাকতো। কিন্তু ভাষাবিদরা সেই বর্ণটাকে কি করে ফেলেছেন, পরবর্তীতে দেখার সৌন্দর্যতার জন্য এই বর্ণটা, এই যে অংশটা, এই অংশটা কিন্তু মুছে গেছে। আমি যদি নিচে দেখাই, এখানে যদি দেখাই যে এই যে স, এই স লেখার পরে মূর্ধন্য স লিখলাম, লেখার পরে এই অংশটাকে শুধু নেওয়া হয়েছে, এই অংশটাকে কিন্তু মুছে ফেলা হয়েছে। তো এই অংশটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কোনভাবে? এইভাবে করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ঘুরিয়ে দেওয়ার দরুন কিন্তু এই যে অংশটা, এই অংশটা কিন্তু এখানে চলে আসলো। এইভাবে কিন্তু মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় ন কিন্তু যোগ হলো। তাহলে মূর্ধন্যস্বয় মূর্ধন্য ন এইভাবে কিন্তু আমরা পেলাম। এটা কিন্তু তাহলে কি বলবো, এই বর্ণটা কিন্তু মূর্ধন্যস্বয় মূর্ধন্য ন। ঠিক তেমন ভাবে এই যে বর্ণটা, এই বর্ণটাতেও কিন্তু দুটি বর্ণের সমাবেশ রয়েছে। তাহলে এই বর্ণটা লিখতে গেলে একটা শব্দ আমরা এবার দেখি। আমরা বিশেষ করে আমি টাইটেলের ক্ষেত্রে যাই। আমরা জানি যে মণ্ডল বলে একটা টাইটেল রয়েছে মানুষদের, এক শ্রেণীর মানুষের। তো সেই মণ্ডল টাইটেল লিখতে গেলে কিন্তু অনেকেই ভুল বানান লিখে থাকে। সবাই কিন্তু মণ্ডল বানান যখন লেখে তখন কিন্তু দন্ত নয় ড দেয়, দন্ত নয় ড লেখে মণ্ডল বানান। কিন্তু প্রকৃতপক্ষে এই মণ্ডল বানান কিন্তু ভুল, এই মণ্ডল বানান কিন্তু ঠিক নয়। মণ্ডল বানানে কিন্তু সব সময় মনে রাখতে হবে, মণ্ডল বানানে কিন্তু মূর্ধন্যয় ড লিখতে হবে। কারণ এই যে ড বর্ণটি একটি মূর্ধন্য ধ্বনির বর্ণ। ড বর্ণটি ট ঠ ড ঢ, এই যে চারটে যে বর্ণ বললাম, তারপরেই তো মূর্ধন্য ধ্বনির পঞ্চম বর্ণ মূর্ধন্য। তাই এই যে ট ঠ ড ঢ, এই চারটে বর্ণের পূর্বে যদি ন থাকে বা যুক্ত হয়, তখন কিন্তু মূর্ধন্যই যুক্ত হবে। তাই এখানে কিন্তু মণ্ডল বানানে কিন্তু মূর্ধন্যয় ড। কিন্তু এখন মূর্ধন্যয় ড
এইরকম লেখা হচ্ছে আধুনিকরণের ক্ষেত্রে, কিন্তু আগে কিন্তু মণ্ডল বানান এরকম লেখা হতো না। আগে এই যে এইভাবে করে মূর্ধন্য ণ লেখা হতো, এইভাবে করে মূর্ধন্য ণ। তার মানে এই বর্ণটি কিন্তু কি না দুটি বর্ণের সমাবেশ রয়েছে। কি দুটি বর্ণ? সেই দুটি বর্ণ হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য আর কি রয়েছে, মানে কি রয়েছে না মূর্ধন্য আর ড, এই দুটি বর্ণ কিন্তু রয়েছে। তাহলে এখানে এই দুটো বর্ণ যুক্ত হয়ে কিন্তু এই বর্ণটা গঠন হয়েছে। এখানে কি কি রয়েছে? মূর্ধন্য এবং ড। কিন্তু এখন এই রকম না লিখলেও চলবে। এখন আধুনিকরণের ক্ষেত্রে কিন্তু এই বানানটাই কিন্তু লেখা হচ্ছে, মূর্ধন্য ণ কিন্তু এইভাবেই লেখা হয়। কিন্তু এবার ঘটনা হলো, এটা তো আগে বইয়ে থাকে বা এখনো আমরা মোবাইলে অনেকে বাংলা টাইপ করি বা কম্পিউটারে টাইপ করতে গেলে কিন্তু এই বর্ণটাই কিন্তু চলে আসে। কিন্তু এই বর্ণটা যদি আমরা সঠিক না জানি তাহলে তো ভুল করতেই থাকবো। তো এই বর্ণটা কিভাবে গঠন হলো, যে এখানে মূর্ধন্য তো যদি এরকম লেখা হয় তার সাথে ড, তো এটাই ঠিক আছে, কিন্তু এইভাবে কি করে গঠন হলো? এটারও একটা কি রয়েছে না নিয়ম রয়েছে। সেটা কি আমি পূর্বেই বলেছি যে আগে কিরকম ভাবে ল লেখা, লয়ের মতো কি লেখা হতো না মূর্ধন্য লেখা হতো। এই যে মূর্ধন্য আমরা দেখেছি কার মতো লেখা হচ্ছে না এই ঠিক লয়ের মতো লেখা হচ্ছে। কার মতো? ঠিক লয়ের মতো। এখানে কিন্তু কোনো মাত্রা থাকছে না, শুধুমাত্র কার মতো লেখা হচ্ছে? লয়ের মতো। তো এই বর্ণটাই যদি আমরা এবার লিখি মূর্ধন্য ণ, তাহলে যেহেতু আমি বলেছি মূর্ধন্য পূর্বে কিভাবে লেখা হতো, এইভাবে লেখা হতো, তাহলে এইভাবে আমরা লিখলাম। লেখার পরে আমরা এখানে কি করে দিলাম না এই ড যোগ করে দিলাম। কি যোগ করে দিলাম? এই যে ড, এই যে ড বর্ণটিকে আমরা যোগ করে দিলাম। দেওয়ার পরে আমরা শুধু এই অংশটাকে মুছে দিলেই কিন্তু এই বর্ণটা কিন্তু গঠন হয়ে যায়। এই বর্ণটি কিন্তু তখন কি হয়ে যায় না গঠন হয়ে যায়। এই যে মূর্ধন্য ণ এইভাবেই কিন্তু গঠিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইগুলো, এই ছোট ছোট বর্ণ আমরা কিন্তু জানি না, অনেক সময় এগুলো জানা খুব প্রয়োজন। তাই এই বর্ণটা কিন্তু আমাদের জানতেই হবে। তাহলে এই বর্ণটা হচ্ছে মূর্ধন্য এবং ড, এই দুটি বর্ণের সমাবেশে গঠন হয়েছে। আর মণ্ডল বানান অবশ্যই কিন্তু মূর্ধন্য ণ, দণ্ড বানান মূর্ধন্য ণ। এই মূর্ধন্য কখন হয়, দন্তন্য কখন হয়, এই নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের নিজের মতামত জানাবেন কমেন্ট বক্সে, যাতে আবার ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা জানাবেন। তাতে আমার ভিডিও করতে আরো উৎসাহ আমি পাবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।